দেখ আজকে হচ্ছে রিটায়ারমেন্ট করাবো, ঠিক আছে। রিটায়ারমেন্টের অলরেডি দুটো ভিডিও তৈরি করা আছে। দুটো ভিডিও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। কি আছে দুটো ভিডিওর মধ্যে? একটা আছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, ওটা তৈরি করা হয়ে গেছে, ওটা একবার দেখে নিস, তাহলে রিটায়ারমেন্ট বুঝতে কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে তোর ভ্যালুয়েশন অফ গুডউইল, মানে ভ্যালুয়েশন অফ গুডউইল বলা উচিত না, ট্রিটমেন্ট অফ গুডউইল, রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট কীরকম হয় সেই এন্ট্রিও করা হয়ে গেছে, ঠিক আছে। তো ওই দুটো দেখে নিয়ে তারপর এটা বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো তারপর এটা বুঝতে খুবই সুবিধা হবে, তো অসুবিধা নেই। আর এই রিটায়ারমেন্ট আমরা ক্লাস 12-এ শিখেছিলাম, সেই রিটায়ারমেন্টই এখন করছি, জাস্ট বলতে ওই একটা রিভিশন করছি, ঠিক আছে। তো আগে ওই দুটো ভিডিও দেখে নিস, তাহলে সুবিধা হবে, সময় করে একবার দেখে নিস। তো আমি অঙ্কটা করছি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই রিটায়ারমেন্ট কিন্তু 15 নম্বর আছে, ঠিক আছে, 15 নম্বর আছে। আর আমি কি বলেছিলাম, যে অ্যাডমিশন পারে সে রিটায়ারমেন্টও পারে, অ্যাডমিশন যে পারবে সে রিটায়ারমেন্টও পারবে। আর অ্যাডমিশনের ভিডিও তো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, 7-8খানা ভিডিও দিয়েছিলাম, ওইগুলো যদি একবার দেখা হয় তাহলে রিটায়ারমেন্ট একদম ইজি। তো দেখ এখন আমি কোন অঙ্কটা করাবো, এখন আমি দেখ তোরা দেখতে পাচ্ছিস কোশ্চেনটা, দেখ 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 1 নম্বর অঙ্কটা করাবো রিটায়ারমেন্টের। কোশ্চেনটা পড়ছি, কি বলেছে, অমল, বিমল, কমল ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1, ঠিক আছে। দেয়ার ব্যালেন্স শিট অন 31 ডিসেম্বর 2018 ওয়াজ অ্যাজ ফলোজ, এই বলে দিয়েছে। তো এখানে তোরা দেখতে পাচ্ছিস ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে ছোটো করে, অমল, বিমল, কমল তিনজনের ব্যালেন্স শিট দিয়েছে। বিজনেস থেকে রিটায়ার করেছে কে? কমল রিটায়ার করেছে, বিজনেস থেকে কমল রিটায়ার করেছে। 1 নম্বর পয়েন্ট বলেছে গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালুড অ্যাট ₹36,000। এই গুডউইলের ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত? ওই যে এর আগের একটা, মানে এই যে ক্লাসটা করাচ্ছি, এর আগের ক্লাসে গুডউইল ট্রিটমেন্টের করেছি, তাহলে ওটা একবার দেখা হয়ে গেলে এটা কোনো ব্যাপারই না, জল ভাত। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট অনেকে পারে না গুডউইল ট্রিটমেন্টের জন্য, তো ওই গুডউইল ট্রিটমেন্ট যদি একবার দেখা হয়, ওখানে 5-6টা অঙ্ক করে দিয়েছি, তাহলে এটা বুঝে যাবে কী ট্রিটমেন্ট আছে। আচ্ছা, বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া। কত পার্সেন্ট বিল্ডিং বেড়ে গেছে? বিল্ডিংয়ের ভ্যালু আমার 20% বেড়ে গেছে। আচ্ছা, প্ল্যান্ট অ্যান্ড ফার্নিচার আর টু বি ডেপ্রিসিয়েটেড 10% আর 15%, বলছে প্ল্যান্ট আর ফার্নিচারের ভ্যালু 10% ডেপ্রিসিয়েটেড মানে কমে গেছে, আর হচ্ছে ফার্নিচারের ভ্যালু 15% কমে গেছে। প্রভিশন ইজ টু বি মেড ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% বলেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা জানি ডেটার্সের ওপর হয়, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট হলে কি ডেটার্সের ভ্যালু কমে যায়, তার মানে বুঝতে পারছিস কী কী হয়েছে। এবার বলেছে দেখ, আমরা যদি একটু ভালো করে বলি, অমল, বিমল, কমল তিনজন পার্টনার আছে, তিনজন পার্টনার। রিটায়ারমেন্ট মানে কি? রিটায়ারমেন্ট মানে কি, ব্যবসা থেকে কোনো একজন পার্টনার ব্যবসাকে আলবিদা জানিয়ে দেবে। আলবিদা মানে বুঝতে পারছিস তো, ও ব্যবসাকে টাটা বাই বাই করে দেবে, বিজনেসকে টাটা বাই বাই করে দেবে। তো এই কোশ্চেনটা যদি ভালো করে দেখিস, অমল, বিমল, কমলের মধ্যে বিজনেসকে কে টাটা বাই বাই করেছে? কমল। বিজনেসকে টাটা বাই বাই করেছে কমল, ঠিক আছে। তো কমল বিজনেসকে টাটা বাই বাই করেছে, তাহলে যে বিজনেস থেকে বেরিয়ে যাবে, সে যখন বিজনেস শুরু করেছিল বিজনেসকে তো কিছু দিয়েছিল, বিজনেসকে অনেক কিছু দিয়েছিল, তো ও তো নিয়ে যাবে, এখন তো সেই জিনিসগুলো নিয়ে যাবে। তাই জন্য বলছে অমল অ্যান্ড বিমল আর টু ব্রিং ইন ক্যাশ। বাকি দুজন পার্টনার, অমল, বিমল, কমলের মধ্যে কমল তো বেরিয়ে যাচ্ছে, আছে কারা? অমল আর বিমল। যারা আছে তারা এখন দেবে, ওকে দিয়ে দেবে, টাকাটা শোধ করে দেবে। তার জন্য ওদের টাকা নিয়ে আসতে হয় বাড়ির থেকে। টাকা থাকলে ভালো, টাকা না থাকলে বাড়ি থেকে নিয়ে আসবে। তাহলে কে কে নিয়ে আসবে? অমল আর বিমল টাকা নিয়ে আসবে। ইফ নেসেসারি, যতটা দরকার, যতটা প্রয়োজন ঠিক তত টাকাই নিয়ে আসবে, বেশি নিয়ে আসবে না। ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, কীভাবে আনবে? প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ আনবে, পরে বলে দেবো, সব অঙ্ক করতে কি বুঝতে পারবে কীভাবে হবে। টু পে অফ কমলস ডিউ অন রিটায়ারমেন্ট, ঠিক আছে। কমল রিটায়ার করবে, ওর টাকাটা শোধ করার জন্য যত টাকা আনা দরকার ঠিক তত টাকাই আনবে প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ। এবার কি বলেছে, অ্যান্ড লিভ আ সাম অফ ₹10,000 এজ ওয়ার্কিং ক্যাপিটাল। দেখ 10,000 টাকা, দেখ কমল রিটায়ার করছে, কমলকেও টাকা শোধ করে দেবে, টাকা শোধ করার পরও হাতে যেন 10,000 টাকা থাকে। কেন এটা বলেছে হাতে 10,000 টাকা থাকে? আরে হাতে যদি 10,000 টাকা যদি না থাকে, তাহলে ওর ব্যবসা করবে কী করে? মিনিমাম তো আজকে তোরা দোকান চালাচ্ছিস, দোকান চালাচ্ছিস, দোকানে ক্যাশ বাক্সে কিছু টাকা না থাকে তাহলে দোকান চালাতে পারবি? টুকটাক খরচ করতে হবে তো। তো এই জন্য হাতে মিনিমাম 10,000 টাকা রাখতে বলেছে, এই বলেছে। অঙ্কটা খুব সোজা অঙ্ক, অ্যাকচুয়ালি 12-এর অঙ্ক। আমি তাদের একটা বারবার বলে দিচ্ছি, অ্যাডমিশনের ভিডিওগুলো একবার দেখে নে, না দেখা থাকলে একবার দেখে নে, আমি আমার ভিডিও দিয়ে দেবো, 7-8টা ভিডিও আছে। অ্যাডমিশন যদি একবার দেখা হয়ে যায়, রিটায়ারমেন্ট করা একদম জল ভাত। আর রিটায়ারমেন্টের অলরেডি 2টো ভিডিও করা হয়েছে, ওটা দেখা হয়ে গেলে রিটায়ারমেন্ট অঙ্ক কোনো করা ব্যাপার না, ঠিক আছে তো। আর রিটায়ারমেন্ট আর অ্যাডমিশন যদি ভালো করে রাখিস, 15 নাম্বার একটা, দুটো আসবে, একটা করতে পারবি। দুটো আসবে এক্সামে, অ্যাডমিশনে আসবে, রিটায়ারমেন্টও আসবে, 15 নাম্বার, ব্যাস ভাব 15টা নাম্বার চলে আসলো, ঠিক আছে তো। আমাকে তো দেখ নাম্বার তো তুলতেই হবে, নাম্বার তোলার আগে আমাকে পাশের কথাও তো ভাবতে হবে, পাস মার্ক কথা ভাবতে হবে। তোর কত পাস? 100-তে, মানে 80-তে পরীক্ষা হবে, 80-তে 24 পেলে পাস। আমাকে আগে পাশের কথা ভাবতে হবে, নাম্বার তো পাবো, 80-তে 24 তুলতে হবে। 24-এর মধ্যে একটা 15 নাম্বার হয়ে গেল, ছাক্কা 15। আমি তো সব চ্যাপ্টারই করাবো, আমি একটা 15 নাম্বার
তোলার জায়গাটা বলে দিলাম। অ্যাডমিশন রিটায়ারমেন্ট দুটো কর, 15 নাম্বার আসছে, দুটোই আসবে, তোরা জেনারেলে পড়িস, দুটো দেবে, একটা করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কোশ্চেনটা পড়ে নিয়েছি, এবার দেখ দাগ কাটবো, দাগটা কাটতে হয় কীভাবে দাগ কাটতে হয় দেখ, আমি শিখিয়েছি দাগটা কাটতে হয়, তোরা জানিস সবাই, তোরা সবাই একটা পেজে দাগ কাটবি, এক পেজে দাগ কাটবি, আমার তো বোর্ডে করছি তাই আমি এরকম করবো। এই দেখ দাগটা কাটছি, প্রথমে লিখতে হবে কি, তোরা আগে দেখে নে তারপর দাগ কাটি। প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ ফার্ম লিখবো, ইন দ্য বুকস অফ ফার্ম, কোনো পার্টনারদের নাম লিখবো না, ইন দ্য বুকস অফ ফার্ম। তারপর লিখবো কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কি লিখলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ফুল ফর্ম লিখতে হয়, ঠিক আছে, অ্যাকাউন্টের ফুল ফর্ম লিখতে হয়। দেখ হয়ে গেল। এতটার মধ্যে হয়ে গেল আমার, এই এতটার মধ্যে হয়ে গেল আমার। এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখ পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস, ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তারপরে এখানটার নাম কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি লিখলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পরেরটার নাম কি লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তিনজন পার্টনার ছিল তাই তো, অমল বিমল কমল, অমল বিমল কমল, তিনজন পার্টনার ছিল। মাঝখানে দাগ কাটবো, ঠিক আছে, তিনজন পার্টনারের ঘর করছি। হ্যাঁ, তো দেখ দাগটা কেটে নিলাম, এখানে লিখলাম ডেবিট, এখানে লিখছি ক্রেডিট, ঠিক আছে তো। এখানে লিখ পার্টিকুলার্স, এখানে লিখবো পার্টিকুলার্স, পার্টনার কারা কারা ছিল অমল বিমল কমল তাই তো, এটাই লিখবো অমল বিমল কমল, অসুবিধা নেই, আমি আমি টোকার জন্য টাইম দেবো, ঠিক আছে, এখন বুঝে নে জাস্ট অমল বিমল কমল। এখানে লিখ পার্টিকুলার্স অমল বিমল কমল, ঠিক আছে, হয়ে গেল। এখানটায় ব্যালেন্স শিট, তার মানে কি করলি তোরা একটা পাতায় প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুললাম, তার নিচে খুলো পার্টনার্স ক্যাপিটাল, ঠিক তারপরে খুলো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা এখানে খুলছি, ঠিক আছে। ঠিক আছে, ব্যালেন্স শিট উপরে লিখে দিলাম ব্যালেন্স শিট, অ্যাজ অন লিখতে হয়, তার নিচে অ্যাজ অন লিখতে হয়, ডেট বলে দেবো, কোশ্চেনে কি বলেছে দেখে বসিয়ে দেবো। এখানে লিখতে হয় লাইবিলিটিস, ব্যালেন্স শিটে বাঁ দিকটা এই দিকটা লিখতে হয় লাইবিলিটিস, আমরা জানি রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে, হয়ে গেল সাজানো, ঠিক আছে। তাহলে কি কি খুললাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ওপেন করলাম, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, রিটায়ারমেন্ট করতে গেলে তিনটে জিনিস লাগবে, আমাদের অ্যাডমিশন ওই তিনটে জিনিসই লাগতো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট, ঠিক আছে তো। এরপর কি করতে হবে, একটা রাফ করতে হয়, ক্যাশ বুক খুলতে হয়, একটা ক্যাশ বুক, একটা ছোটো করে একটা ক্যাশ বুক খুলতে হয়, ঠিক আছে, ছোটো করে ক্যাশ বুক খুলতে হয়, আমি এখানে খুললাম, ঠিক আছে। এটা রাফ, এটা মেন অঙ্কের মধ্যে পড়ে না, মেন অঙ্ক না, রাফ ওয়ার্কিংস বলতে পারিস, এটা হচ্ছে ওয়ার্কিংস, কি বললাম ওয়ার্কিংস বললাম, ঠিক আছে। তো এখানটায় খুলছি ওয়ার্কিংস, এখানে নিচে লিখে দিচ্ছি ওয়ার্কিংস বলে, তোর ওয়ার্কিংস করবি মানে পরের পাতায় করবি এটা, ঠিক আছে, ওয়ার্কিংস টি ফর্মে, এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট টি ফর্মে খুলতে হয় ওয়ার্কিংসটা। কি অ্যাকাউন্ট, এই অঙ্কটা কি বলেছিল, ক্যাশ বুকে ক্যাশ বলেছে না ব্যাংক বলেছে, অঙ্কটা ব্যাংক বলেছে, ব্যাংক, তার মানে এই অ্যাকাউন্টটার কি হবে, অ্যাকাউন্টটার নাম হবে ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখবো ব্যাংক অ্যাকাউন্ট, এইদিকে ক্রেডিট এইদিকে ডেবিট, ঠিক আছে, আর কিছু নেই। তো দেখ হয়ে গেল, টুকে নে তোরা। আচ্ছা দেখ এবার দেখ অঙ্কটা পড়ছি, কি বলেছে অঙ্কটা দেখে নে, তো বলে দিয়েছি তো, কোশ্চেনটা বললাম, প্রথমে দেখ ব্যালেন্স শিটের ডেট কি দিয়েছে 31শে ডিসেম্বর 2018, ঠিক আছে তো। তার তোকে ব্যালেন্স শিট করতে হবে কোন ডেটে, 31শে ডিসেম্বর 2018, ঠিক আছে তো। তো এখানে লেখ, অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2018 লিখবো না, যেই দিন কোশ্চেনে ব্যালেন্স শিট দেবে না তার পরের দিনের ব্যালেন্স শিট করতে হয়, যেই দিন কোশ্চেনে ব্যালেন্স শিট দেবে, ব্যালেন্স শিট দিয়েছে কবে 31 ডিসেম্বর 2018, তার পরের দিন মানে কত
1/1/2019। এখানে যে ব্যালেন্স শিট করো না, ব্যালেন্স শিট অ্যাজ অন দেবো 1/1/2019। যেদিন ব্যালেন্সের ডেট থাকে সেই দিন দিতে নেই। এবার অনেক সময় অঙ্কে বলে দেয়, জানিস তো, এদিক শোন শোন মন দিয়ে শোন, অনেক সময় বলে দেয় রিটায়ার করেছে এই তারিখে। যদি কোশ্চেনে বলে দেয় রিটায়ার করেছে এই তারিখে, তাহলে সেই তারিখটা দেবো। ব্যালেন্স শিটের ডেট কোনটা দেবো? এখানে ব্যালেন্স শিট করবো না, ব্যালেন্স শিটের ডেট দেবো যেদিন রিটায়ারমেন্ট হয় সেই দিনের ব্যালেন্স শিট করতে হয়। আমি জানি না কোন দিন রিটায়ারমেন্ট করেছে, তবে ব্যালেন্স তাই জন্য পরের দিন দিয়ে দেবো। বুঝতে পারলি তো? আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা দেখ, এবার এক একটা করে পয়েন্ট করবো। কী কী পয়েন্ট করবো তোদের বলে দিচ্ছি। আর একটা জিনিস বলে দিই, তোরা কতটা মনে আছে আমি ঠিক জানি না, তোমায় রিভিশন করেছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কি তো আগে ওর ভিডিও দেখলে তোরা বুঝিয়ে যাবি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে, কি বললাম, যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হয়েছে, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি মনে হয় প্রফিট হয়েছে, তখন ক্রেডিট দিকে নেব, ক্রেডিট দিকে নেবো। যদি মনে হয় প্রফিট হয়েছে তাহলে ক্রেডিট দিকে নেবো। আর যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে লস হয়েছে, তখন ডেবিট দিকে নেবো। তো আমার কথাটা বুঝতে পারছিস তো? মানে কি প্রফিট মানে কি ওয়ান টাইপ অফ ইনকাম। ইনকাম কি এতদিন শিখেছি, ইনকাম তো ক্রেডিট হয়, আর খরচ হলে কি হয়, ডেবিট হয়। তো তোর যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হয়েছে, তাহলে ক্রেডিটে নিবি, লস হলে ডেবিটে নিবি। এটা তো মাথায়, এটুক তো মাথায় রাখতেই পারবি, এটুক তো মাথায় রাখা যায়, আর কিছু নেই। এটাকে পার্টনার্স ক্যাপিটাল। তোকে যদি বলি ক্যাপিটাল, এমনি তোর ধর আগের বছর আগের সেমিস্টারে মানে ফার্স্ট সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, ফাইনাল অ্যাকাউন্টে ক্যাপিটাল কোন দিক লিখতি? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। ক্যাপিটাল জানিস, ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়। যদি না মনে থাকে আমি বলে দিচ্ছি শোন, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যা যা থাকে তার ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। কি বললাম? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যারা থাকে তাদের ব্যালেন্স ক্রেডিট হয়, আর ব্যালেন্স শিটের অ্যাসেটে যারা থাকে তাদের ব্যালেন্স ডেবিট হয়। এটা মাথায় রাখবি। ব্যালেন্স কি বললাম? হ্যাঁ, লাইবিলিটি সাইডে যারা থাকে তাদের ব্যালেন্স ক্রেডিট হয়, আর অ্যাসেটে যারা থাকে তাদের ব্যালেন্স ডেবিট হয়। তো লাইবিলিটি সাইডে কি থাকে? ক্যাপিটাল তো লাইবিলিটি সাইডে থাকে, তাই না? তার ব্যালেন্স কি বলবো? ক্রেডিট হয়, ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে তো? দেখ, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে লিখলাম ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে মনে রাখবি, এটা মনে রাখ, ভুলবি না, কোনো মুখস্থ করতে হবে না। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ঠিক আছে? ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, আর ক্যাপিটাল কমবে ডেবিট দিকে। তুই অঙ্কটা করবি, অঙ্ক করতে করতে যদি মনে হয় না ক্যাপিটাল বাড়ছে, তাহলে তুই ক্রেডিট দিকে নিবি। যদি মনে হয় ক্যাপিটাল কমছে, তাহলে ডেবিট দিকে নিবি। অ্যাডমিশনে বলেছিলাম এই কথাগুলো, ঠিক আছে? এটা ব্যালেন্স শিট, এখানে বোঝানোর কিছু নেই। ব্যাংক, এখানে একটা ওয়ার্কিংস করেছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলবি রিটায়ারমেন্ট করতে গেলে। যদি ক্যাশ থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক থাকলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবো। ব্যাংকটা কি মনে হয়? ব্যাংক কোথায় বসতো? ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটে অ্যাসেটে বসতো না? ব্যাংক আমাদের অ্যাসেট। তাহলে কি বললাম? অ্যাসেট ডেবিট ব্যালেন্স, অ্যাসেট কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। মাথায় রাখবি, ভুলবি না। আমাদের লাইবিলিটি সাইডে যা যা আইটেম থাকে সব ক্রেডিট ব্যালেন্স হয়, আর অ্যাসেট সাইডে যা যা আইটেম থাকে সব ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ব্যাংক তো আমার অ্যাসেট সাইডে থাকে, তাহলে অ্যাসেটের ব্যালেন্স কি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। এটুকু মাথায় রাখবি। প্রথম অঙ্ক এত বলে দিলাম। ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, ঠিক আছে, আর কমে ক্রেডিট দিকে, ঠিক আছে? এত অবধি তো বোঝা গেল। এবার দেখ, সবার প্রথম আমরা ব্যালেন্স শিটটা দেখে পোস্টিং করার চেষ্টা করব। ব্যালেন্স শিটে কী আছে প্রথমে বলবি, স্যার ক্যাপিটাল আছে। দেখ, ক্যাপিটাল আছে, অমলের ক্যাপিটাল আছে এত, বিমলের ক্যাপিটাল আছে এত, আর কমলের ক্যাপিটাল আছে এত। তো ক্যাপিটাল তো নিশ্চয়ই ক্যাপিটালেই যাবে। আরে ক্যাপিটাল তো অন্য কোথাও যাবে না, ক্যাপিটাল তো ক্যাপিটালেই যাবে। তো ক্যাপিটাল কোথায় দেখতে পাচ্ছিস? দেখ ক্যাপিটাল, দেখ পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল ক্যাপিটালেই যাবে। তো এখানে কি দেখতে পাচ্ছিস? ক্যাপিটাল, অমলের ক্যাপিটাল 45, বিমলের ক্যাপিটাল 35, আর কমলের ক্যাপিটাল 25। মানে এত ক্যাপিটাল আছে, মানে এগুলো ক্যাপিটালের ব্যালেন্স। আর আমি এইমাত্র বললাম ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? যে কোনো লাইবিলিটির ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়। তার মানে ক্যাপিটাল তো লাইবিলিটি, তো লাইবিলিটি ব্যালেন্স কোন দিক হবে? ক্রেডিট দিক হবে। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। তো ব্যালেন্সটা এখানে লিখতে হয় বাই ব্যালেন্স বিডি। কি লিখবো? বাই ব্যালেন্স, লেখ বাই ব্যালেন্স বিডি। আমার জায়গা নেই বলে বাই BAL লিখলাম, ঠিক আছে? বাই ব্যালেন্স বিডি। তাহলে একটা কথা মাথায় রাখবি, কখনো যদি কেউ কোশ্চেন করে ক্যাপিটালের ব্যালেন্স, শোন, ক্যাপিটালের ব্যালেন্স সব সময় ক্রেডিট ব্যালেন্স হয়, কোনো দিন ডেবিট ব্যালেন্স। ক্যাপিটাল কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স। আর একটা জিনিস মনে রাখবি, তোকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে এর ব্যালেন্স কি হবে, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, তোকে ভাবতে হবে ব্যালেন্স শিটে কোন জায়গায় থাকে সেই আইটেমটা। সেই আইটেম যদি ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে থাকে তাহলে ক্রেডিট ব্যালেন্স, যদি ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে থাকে ডেবিট ব্যালেন্স। তাহলে ক্যাপিটাল ব্যালেন্সের লাইবিলিটি সাইডে থাকে তাই ক্রেডিট ব্যালেন্স। তাই এখানে লিখলাম বাই ব্যালেন্স বিডি বলে। অমলের ক্যাপিটাল কত? 45,000। এখানে লেখ অমলের ক্যাপিটাল 45,000, ঠিক আছে? বিমলের 35,000 টাকা, আর কমলের হচ্ছে 25,000 টাকা। তো হয়ে গেল, এখানে এত অবধি হয়ে গেল, পোস্টিং হয়ে গেল। তারপর কি বলেছে? রিজার্ভ। রিজার্ভ, দেখ রিজার্ভটা বুঝিয়ে দিই। রিজার্ভ কি? রিজার্ভ জিনিসটা কি তোদের বলে দিই। রিজার্ভ জিনিসটা কি? দেখ শোন, রিজার্ভ হচ্ছে, এখানে পার্টনার কারা ছিল? অমল, বিমল, কমল, তিনজন পার্টনার ছিল। রিজার্ভ জিনিসটা কি হয় জানিস তো? ধর আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় প্রতি বছর যা প্রফিট করবো না, ওই পুরো প্রফিটের টাকা ঘরে নিয়ে যাবো না, বাড়িতে নিয়ে যাবো না, কিছু টাকা ব্যবসায় রেখে যাবো।
একটা জায়গায় রেখে যাবো। ধর এই বছর ধর প্রফিট করলাম 1 লাখ টাকা, মনে করলাম না 1 লাখ টাকার বাড়িতে নেবো না, 10,000 টাকা বিজনেসেই রেখে যাবো, বাকি 90,000 টাকা বাড়িতে নিয়ে যাবো। ওই 10,000 টাকা যে রেখে গেলাম না, ওটাকে বলে রিজার্ভ। মানে প্রফিট থেকে, মানে বিজনেসে যত টাকা প্রফিট হবে কিছু পোর্শন টাকা ব্যবসায় রেখে যায়, যেই টাকাটা রেখে যায় তাকে বলে রিজার্ভ। তার মানে রিজার্ভে কত টাকা আছে? 15,000 টাকা। এই টাকাটা কাদের টাকা? আরে পার্টনারদেরই তো টাকা। তা পার্টনারদের মধ্যে ভাগ হবে টাকাটা, তাই তো? তা পার্টনারদের মধ্যে ভাগ হলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। পার্টনারদের টাকা ক্যাপিটাল বাড়বে, তা ক্যাপিটালকে বাড়াতে গেলে কোন দিক লেখা উচিত? ক্রেডিট দিকে। দেখ কোনো মুখস্থ করার জায়গা নেই ক্রেডিট দিকে, তাহলে কি লিখবো? বাই রিজার্ভ। লেখ বাই রিজার্ভ। কত টাকা ছিল বলবি? 15,000 টাকা ছিল রিজার্ভ। কিন্তু এই 15,000 টাকা কে কত পাবে? এদের রেশিও ছিল, যে বিজনেস করছিল না অমল, বিমল, কমল, এদের একটা রেশিও ছিল নির্দিষ্ট। দেখ প্রথমেই বলেছিল 3:2:1, তার মানে 15,000 টাকা ওরা এই 3:2:1 পেয়ে যাবে। ঠিক আছে, তা 15,000কে যদি 3:2:1 ভাগ করি তাহলে কত হচ্ছে? কর 15,000কে 3:2:1 ভাগ করলে 15,000 বাই 6 লিখছি 15,000 ডিভাইড বাই 6 ইন্টু 3 কত হচ্ছে? 7,500। এখানে লিখলাম 7,500, 5,000 আর 2,500। ঠিক আছে, ব্যাকেটে লিখে দিলাম 3:2:1। ভালো অঙ্ক, বেশ। রিজার্ভ হয়ে গেল। এবার কি? প্রফিট অ্যান্ড লস। তো বোঝা গেল তো? এবার দেখ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস মানে তো বুঝতে পেরেছি, আরে প্রফিট অ্যান্ড লস তো প্রফিটই তো। তা প্রফিটটা কারা পাবে? পার্টনাররাই পাবে। তাহলে পার্টনাররা পেলে প্রফিট, তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়াতে গেলে কোন দিক লিখবো? এইটা লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা বলে দিয়েছে বল? 12,000 টাকা। কত টাকা বলেছে? 12,000 টাকা বলেছে প্রফিট অ্যান্ড লস। কোন রেশিও ভাবে? 3:2:1। তাহলে 12,000কে যদি ভাগ করিস 3, 2, 5 আর 1, 6, মানে 2, 6,000, 4,000, 2,000। লেখ 6,000, 4,000, 2,000। দেখ কি কঠিন অঙ্ক। তোদের বারবার বলছি, তোদের তো করা হয়নি এখন। অ্যাডমিশনটা একবার রিভিশন করে নিস, অ্যাডমিশনটা একবার করে নিস, দেখবি এই অঙ্ক জল ভাত লাগবে, জল ভাত। অ্যাডমিশনে এগুলোই ছিল আইটেমগুলো। ক্রেডিটার্স কত দিয়েছে? ক্রেডিটার্স দিয়ে 20,500, ব্যালেন্স শিটে চলে যাবে। ক্রেডিটার্স ব্যালেন্স শিটে কোন দিক বসে? লাইবিলিটি সাইডে বসে। ব্যালেন্স শিটে লাইবিলিটি লিখে দেবে ক্রেডিটার্স। আর ঘাবড়ানোর কিছু নেই, না জান। দেখ এখানে কোশ্চেনে তো ব্যালেন্স শিট দিয়েই দিয়েছে, ব্যালেন্স শিট লেখাই আছে কোন দিক বসবে। তো জাননি আর কি, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড লেখ ক্রেডিটার্স। এই যে লাইবিলিটি সাইড, এখানে লেখ ক্রেডিটার্স, নিচের দিকে লিখবি ক্রেডিটার্স। কত টাকা বললাম? ক্রেডিটার্স দিয়েছে 20,500 টাকা। এখানে লেখ 20,500 টাকা। হয়ে গেল। দেখ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড কমপ্লিট। এবার অ্যাসেট সাইডে চলে আসছি। অ্যাসেট সাইডে চলে আসছি, কি লিখলাম? ক্যাশ অ্যাট ব্যাংক। কি বললাম? ক্যাশ অ্যাট ব্যাংক। ব্যাংক কত টাকা আছে? ব্যাংকে টাকা কত আছে? 3,500 টাকা। ব্যাংকে 3,500 টাকা। ব্যাংক কোন দিকে আছে? অ্যাসেট সাইডে। তাহলে আমি এইমাত্র বললাম, দেখ ব্যাংক অ্যাসেট, যে কোনো অ্যাসেটের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কি লিখবো? ব্যাংকের ব্যালেন্সটা কি লিখবো? এই যে ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্সটা বসাবো। কি বলে লিখবো? এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। আশা করি বুঝতে পেরেছিস। দেখ ব্যাংক কি বললাম? ব্যাংক অ্যাসেট, যে কোনো অ্যাসেটের ব্যালেন্স কি হবে? ডেবিট ব্যালেন্স। দেখ এই যে ব্যাংক অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, ডেবিট লিখবো। কত টাকা ব্যাংকের ব্যালেন্স? 3,500 টাকা। এখানে লেখ 3,500 টাকা। হয়ে গেল। এরপর কি বলেছে? হয়ে গেল, পোস্টিং হয়ে গেল। ডেটার্স, ডেটার্স 30,000 টাকা। তো ডেটার্স আমাদের অ্যাসেটে বসে, জানি ডেটার্স অ্যাসেটে বসে। তাহলে এখানে লিখবো, প্রথম দিয়ে একটা একটা করে লেখ। প্রথমে একটা লাইন ছেড়ে দে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে প্রথমে একটা লাইন ছেড়ে দে, এক লাইন ছেড়ে লিখবি, লিখবি ডেটার্স। কি লিখবি? ডেটার্স। কত বলেছে ডেটার্স? বল। ডেটার্স তোরা বলবি স্যার ডেটার্স বলে 30,000 টাকা। ইনারে লিখলাম কেন? অ্যাডজাস্টমেন্ট আছে। বলি কি অ্যাডজাস্টমেন্ট আছে? আমি বলে দিচ্ছি কত নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? প্রভিশন ইজ টু বি মেড ফর ডাউটফুল ডেট। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট তো ডেটার্সের উপর হয়। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট হলে কি ডেটার্স কমে যায়, তাহলে মাইনাস কর। ফাইনাল অ্যাকাউন্ট করেছিস জানি। তো এখানে প্রভিশন বলে লেখ কত পার্সেন্ট? 5%। 30,000 5% কত হয়? 1,500 টাকা। বাদ দিয়ে বাইরে বসবে 28,500 টাকা। ঠিক আছে। আচ্ছা আমাকে বল টোটো কত টাকা কমলো? ডেটার্স কমলো কত টাকা? 1,500 টাকা কমে গেল। আচ্ছা ডেটার্সের ভ্যালু যা ছিল, ডেটার্স 1,500 টাকা কমে গেছে। তো ডেটার্স কমে যাওয়া মানে বিজনেসের প্রফিট না লস? আরে অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে যাওয়া মানে আমার একটা বাড়ি ছিল, বাড়ির ভ্যালু ধর এত টাকা কমে গেল, 1 লাখ টাকা কমে গেল। বাবা আমার তো খুব খারাপ লাগলো, বাড়ির ভ্যালু 1 লাখ টাকা কমে, লসই তো আমার কাছে। যদি ভ্যালু যদি বেড়ে যায়, যদি অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় তাহলে আমার কাছে লাভ, আর অ্যাসেটের ভ্যালু কমে গেছে লসই হবে। তাহলে লস কত টাকা লস হলো? 1,500 টাকা। তো লসটা কোথায় যাবে? রিভ্যালুয়েশনে লস। আমি বলেছিলাম ডেবিট দিকে আসে। তো ডেবিট দিকে বলে লিখবি, কি লিখবি? লেখ 1,500 টাকা লিখবি। টু
প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, কি লিখবো? টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টস। কত টাকা? 1,500 টাকা। আশা করি বোঝা গেল, এটা বোঝা গেছে। এটা ডেটার্সের পর কি বলেছে? স্টক। ডেটার্সের পর বলেছে স্টক। ডেটার্সের নিচে লিখবি ব্যালেন্সে লিখবি স্টক। স্টক কত টাকা দিয়েছে? তোরা বলি স্যার স্টক দিয়েছে 25,000 টাকা। লেখ স্টক 25,000 টাকা, লেখ স্টক, লেখ 25,000 টাকা। লিখলাম 25,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট বলেছে স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি। বাহ, ভালো করে দিয়েছে। তাহলে বাইরে বসিয়ে দেবো, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাইরে বসিয়ে দে। স্টক 25,000 টাকা, বাইরে বসিয়ে দে। স্টক 25,000 টাকা, বাইরে বসিয়ে দে। তারপর কি বলেছে? প্ল্যান্ট বলেছে, প্ল্যান্ট। প্ল্যান্ট বলেছে 40,000 টাকা। স্টকের নিচে লেখ প্ল্যান্ট, স্টকের নিচে লেখ প্ল্যান্ট 40,000 টাকা। লিখেছি? স্টকের নিচে লিখলাম প্ল্যান্ট 40,000 টাকা, লিখেছি? ইনারে, হ্যাঁ ইনারে হবে, অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছে? বলেছে প্ল্যান্টের ওপর 10% ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন হলে কি হয়? ভ্যালু কমে যায়। তাহলে মাইনাস কর 10%, মাইনাস কর 10% ডেপ্রিসিয়েশন বলে। ডেপ্রিসিয়েশন 10% করলে কত হয়? 4,000 টাকা। 40 থেকে 4 বাদ দিয়ে কত হয়? 36,000 টাকা। 40 থেকে 4,000 টাকা বাদ দিয়ে কত হয়? 36,000 টাকা। ঠিক আছে? তার মানে প্ল্যান্ট তো অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে কি বলে? এবার তো অ্যাসেট ভ্যালু কমে যাওয়া মানে প্রফিট না লস? লস। তা লস হলে কোন দিক বুঝবি? এখানে বসা। কি লিখবি? টু প্ল্যান্ট লেখ। আর যদি মনে হয় আরো একটু ভালো করে লিখবি তাহলে লিখবি ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। কেউ লিখবে প্ল্যান্ট, কেউ লিখবে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট, যেটা খুশি সেটা লেখ। কত টাকা? 4,000 টাকা। হয়ে গেল। তারপর কি বলছে? বিল্ডিং। বিল্ডিং কত দিয়েছে? বিল্ডিং দিয়েছে 50,000 টাকা। বিল্ডিং দিয়েছে 50,000 টাকা। এনারে লিখবো কেমন? অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছে অ্যাডজাস্টমেন্টটা? অ্যাডজাস্টমেন্ট বলেছে বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া। কত টাকা বেড়ে গেছে? 20% বেড়ে গেছে। তাহলে এখানে যোগ দিয়ে লেখ ইনক্রিজ লিখলাম, অ্যাপ্রিসিয়েটেড না লিখে ইনক্রিজ লিখলাম, INCREACD। কত পার্সেন্ট বেড়ে গেছে? বিল্ডিং 20% বেড়ে গেছে। 50,000 টাকা 20% কত হয়? 10,000 টাকা। 10,000 টাকা বেড়ে গেছে। তো এখানে লেখ 10,000 টাকা, 50 আর 10 যোগ করে কত হচ্ছে? 60,000 টাকা। হয়ে গেল। 20% বেড়েছে, 20%। তার মানে বল অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া প্রফিট না লস? অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া প্রফিট না লস? প্রফিট। প্রফিট হলে কোন দিক বসে? এই দিকে বসবে। তাহলে লেখ বাই, কি লিখবো? বাই বিল্ডিং। বাই বিল্ডিং কত টাকা? বাই বিল্ডিং কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, বাই বিল্ডিং 10,000 টাকা হয়ে গেল। পোস্টিং কমপ্লিট। আর কি আছে? ফার্নিচার। ফার্নিচার, ফার্নিচার অ্যাসেটের লেখ 4,000 টাকা। এখানে লেখ ফার্নিচার অ্যাসেটের লেখ 4,000 টাকা। ইনারে লিখবো। দেখি অ্যাডজাস্টমেন্ট আছে ফার্নিচারের কিছু? দেখ ফার্নিচার 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে। বলছে ফার্নিচারের ভ্যালু 15% ডেপ্রিসিয়েট হয়েছে। মানে ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়া মানে কি? অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া। তাহলে ফার্নিচার কমিয়ে দে। কত পার্সেন্ট? 15% কমা। মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন, মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 15%। বল 4,000 15%। ক্যালকুলেটার কর। আচ্ছা আমি করছি। 4,000 15%, 4 15 60। কত হচ্ছে দেখা যাক? 4,000 15%, 600 টাকা। কত টাকা ডেপ্রিসিয়েশন হলো? 600 টাকা ডেপ্রিসিয়েশন হলো। 600 টাকা। তাই এখানে 600 টাকা মাইনাস কর। 4,000 থেকে 600 টাকা মাইনাস করে হচ্ছে 3,400 টাকা। তাহলে বল অ্যাসেটের ভ্যালু কমে গেল তো? তাহলে অ্যাসেট ভ্যালু কমে যাওয়া কি প্রফিট না লস? হ্যাঁ লস। ওখানে মানে বলতে হবে তোকে লস। তো লস হয়ে যাবে ডেবিটে লেখ। হ্যাঁ টু, হ্যাঁ ডেপ্রিসিয়েশন ফার্নিচার লেখ বা শুধু ফার্নিচার লেখ, একই ব্যাপার। আমি ফার্নিচার লিখলাম, আমি ফার্নিচার লিখলাম। টু ফার্নিচার কত টাকা? 600 টাকা। হয়ে গেল। পোস্টিং কমপ্লিট। পোস্টিং দেখ আমার কত সুন্দর কমপ্লিট হয়ে গেল। কি কাজ কমপ্লিট হলো? 2 3 4 কমপ্লিট হলো। বলছি এত অবধি টুকে নে, এত অবধি টুকে নে। দুটো অঙ্ক করাবো, টার্গেট আছে। দুটো অঙ্ক না করালে ছাড়তে পারবো না। আচ্ছা দেখ হলো তো? এটা বুঝতে পারলি তো? এত অবধি ক্লিয়ার হয়েছে? এবার অ্যাডজাস্টমেন্ট করছি। কী কী হয়েছে আমার? 2 3 4 হয়েছে। 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলছি, মন দিয়ে শুনবি। গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালু 36,000। কি বলেছে? গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালু 36,000। দেখ খুব বিশাল বড় ভাইটাল জিনিস পার্টনারশিপে গুডউইল। পার্টনারশিপে বিশাল বড় একটা মানে ম্যাটার করে এখানে গুডউইল। গুডউইলটা নিয়ে বিশাল ঝামেলা হয়। গুডউইল মানে কি? ব্যবসার রেপুটেশন, সুনাম। ধর সাপোজ ধর কে কে পার্টনার কারা কারা ছিল? অমল, বিমল, কমল, 3 জন পার্টনার ছিল। তো ওরা যখন ব্যবসা শুরু করেছিল, আমি কোথায় রাফ দেখাবো? আমি এখানে ছোটো করে রাফ দেখিয়ে দিই, পরে বুঝতে পারবো তো। আমি রাফটা দেখিয়ে দিই। আচ্ছা কাজ করি একটা, শোন
শোন কাজটা শোন, মন দিয়ে শোন, কারণ আমার অত জায়গা নেই তো। রিভ্যালুয়েশনের কাজ শেষ, রিভ্যালুয়েশন মিলিয়ে দিই, রিভ্যালুয়েশনটা মিলিয়ে দিই। রিভ্যালুয়েশন যেই মেলানো শেষ হয়ে যাবে তাহলে আমি ওয়ার্কিংসটা এখানটা করতে পারবো, জায়গাটা অনেকটা বড় পেয়ে যাবো, ঠিক আছে তো। তো রিভ্যালুয়েশনটা করছি, রিভ্যালুয়েশনটাকে মিলিয়ে দিই, রিভ্যালুয়েশন শেষ। দেখে মনে হবে, আমাকে দেখতে হবে রিভ্যালুয়েশন কোন দিকটা বেশি হচ্ছে। তোরা বলবি যে স্যার রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বেশি হয়েছে, রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বেশি হয়েছে। ক্রেডিট দিকে কত হচ্ছে? 10,000 টাকা। সেই 10,000 টাকা এখানে লিখলাম, 10,000 টাকা লিখে দিলাম। 10,000 থেকে এই তিনটে বাদ দেবো, কত হচ্ছে? 1,500 বাদ দেবো, 4,000 বাদ দেবো, 600 বাদ দেবো। 10,000 থেকে কী কী বাদ দেবো? 1,500, 4,000 আর 600। দেখি বাদ দিয়ে কত হচ্ছে? 10,000 টাকা থেকে বাদ দিলাম 1,500 টাকা, বাদ দিলাম 4,000 টাকা, বাদ দিলাম 600 টাকা, 3,900 টাকা। 3,900 টাকা হচ্ছে, ব্যালেন্স করে বেরোচ্ছে 3,900 টাকা। তার মানে আমার প্রফিট হয়েছে 10,000 টাকা, ঠিক আছে, আর এই দিকে লস হয়েছে ওই 6,100 বললি, বাদ দিয়ে নেট আলটিমেটলি মোট কথা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে যদি ব্যালেন্স বেরোয় তাকে বলে প্রফিট, আর যদি ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোয় তাকে বলে লস। মানে ডেবিট দিকে ব্যালেন্স বেরোলে তাকে বলে রিভ্যালুয়েশন প্রফিট, আর ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোলে তাকে বলে রিভ্যালুয়েশন লস। তার মানে ডেবিটে ব্যালেন্স বেরোয় কী বলবো? রিভ্যালুয়েশন প্রফিট। তাহলে এখানে লিখবো 2। এই প্রফিটটা কারা পাবে? প্রফিট কারা পায়? বলি স্যার প্রফিট তো কারা পায়? পার্টনাররাই পাবে। তাহলে লিখবো কি? 2 পার্টনার্স ক্যাপিটাল। এখানে লিখবো 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারা কারা পাবে? অমলের এ লিখলাম, বিমলের বি লিখলাম, কমলের কে লিখলাম। রেশিও কত ছিল জানিস তো? 3:2:1, 3/6, 2/6, 1/6। তাহলে কর, ক্যালকুলেটার নিয়ে 3,900-কে যদি আমরা করি ডিভাইড বাই 6 ইন্টু 3 করে হচ্ছে 1950, 1300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে 650। এগুলো জানিস, যদি মনে হয় কী করে ভাগ করতে হয় জানিস না, আমাকে বলবি, আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? না কোনো অসুবিধা, না জানলে বলবি, আমি শিখিয়ে দেবো। 3,900 টাকা হয়ে গেল, এ ভাগ হয়ে গেল, তাই তো? তাহলে কোন কোন এই প্রফিটের টাকা? অমল পাবে এত টাকা, বিমল পাবে এত টাকা, কমল পাবে এত টাকা। টোটো এই টাকাগুলো পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কোন দিক হয় বুঝেই গেছিস, তোমরা এইটা হবে। দেখ কত সুন্দর, কত সোজা নিয়ম, যোগ বিয়োগ, কত ইজি, কোনো মুখস্থ করতে হবে না। তাহলে কী লিখবো এখানে? বাই। দাঁড়া, পেনের কালিটা শেষ হয়ে গেল, চেঞ্জ করে নি পেনটা। দেখ কি লিখবো? বাই। কি লিখবো? অমলের ঘরে লিখবো 1950, বিমলের ঘরে লিখবো 1300, আর কমলের ঘরে লিখবো 650। হয়ে গেল? এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এটা কোথাকার থেকে আসলো টাকাটা? রিভ্যালুয়েশন প্রফিট। তাই কি লিখবি? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রথম দিন এই আজকে যে ফার্স্ট অঙ্কটা এত ডিটেলসে বোঝালাম, পরের অঙ্কগুলো কিন্তু এত ডিটেলসে বোঝাবো না, ঠিক আছে? তোদের আজ ফার্স্ট দেখলাম, তো দেখিনি, তাই প্রথম দেখে একটু বেশি কথা বলতে ইচ্ছা করলো। তোদেরকে এতদিন দেখিনি, আজকে ফার্স্ট দেখে মনে হলো না একটু বেশি বেশি শিখিয়ে দিই। এইগুলো, এই কথাগুলো আমি অ্যাডমিশনের ভিডিও যদি দেখি, অ্যাডমিশনে এত ডিটেলসে বলেছি, এত ডিটেলসে বলেছি, ঠিক আছে তো? তো যাই হোক, একটু দেখিস ভিডিওগুলো, দেখিস, তোদের ভালোর জন্যই করেছি কিন্তু ভিডিও। তার মানে আমার কাজ হয়ে গেল, তো আমি এটা মুছে দিই, আমার এই কাজটা তো হয়ে গেল, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে তোদের ওয়ার্কিংসটা করাতে পারবো। এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখ তোকে বলছি, দেখ তোদের একটা উদাহরণ বলছি, দেখ শোন। এখানে ধর কি আছে, তোর নাম কি জানো? হ্যাঁ, শানু। দেখ ওর নাম শানু, দেখ ভালো করে শোন। এ দেখ, নর্মাল বলছি, তোরা নিজেরাই বলবি, আমার বলতে পারবি, গল্পটা তোরা নিজেরাই বলতে পারবি। ধর এটা ধর শানু, টোটো আর উদো, আস্তে আস্তে তিনজন মিলে, তোরা তিনজন মিলে বিজনেস করছিলি, তোরা তিনজন মিলে ব্যবসা শুরু করেছিলি, এবং তোরা যখন ব্যবসা স্টার্ট করেছিলি তোরা বলেছিলি ব্যবসা করে যত টাকা প্রফিট হবে বা লস হবে তোরা এই রেশিওতে ভাগ করে নিবি, 3:2:1 ভাগ করে নিবি। এইবার তোদের মধ্যে একটা বন্ধু আছে, এই তিনজন বন্ধু মিলে ব্যবসা আরম্ভ করেছিলি। এই উদো, ও ঝামেলা করলো, ও বললো আমি আর এই ব্যবসা করতে চাই না, মানে ওর কোনো সমস্যা দেখা দিয়েছে, ও বলছে না আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি, আমি আর ব্যবসা করবো না, আমি চাকরিতে জয়েন করবো। ও ব্যবসা থেকে বেরিয়ে যেতে চাইছে, ও ব্যবসা থেকে বেরিয়ে যেতে। তাহলে ব্যবসা কারা কারা করবে? আর ব্যবসা কারা করে বলি? শানু আর টোটো করবে, শানু আর টোটো করবে ব্যবসা। তো ওরা দুজন ব্যবসা করবে। বলে স্যার প্রফিট কত হবে? জানি না, এখন জানি না, পরে বলবো, আমি পরে বলবো। হয় বলে দেয়, কোনো অঙ্কে বলে দেয় এ এত এত করে প্রফিট করছে, ঠিক আছে, পরে দেখছি কি বলেছে। তোদের মনে কি হয়? আচ্ছা দেখি কোশ্চেনে বলেছে, মানে ধর কোশ্চেনে কিছু বলেছে? না না, কোশ্চেনে কিছু বলেনি, কোশ্চেনে কিছু বলেনি। ভালো করে শোন, তোরা শানু, টোটো, উদো তিনজন মিলে তোর ব্যবসা করছিলি আগে, এটা আগে মানে পাস্ট আগে, আর এটা ফিউচার।
উদো ব্যবসা ছেড়ে বেরিয়ে গেছে, তখন শানু আর টোটো ব্যবসা করছে। এখন প্রশ্ন করছি তোরা কত করে প্রফিট করবি, নিয়ম কি? কোশ্চেনে কিছু বলেনি। কোশ্চেনে যদি কিছু না বলে কে বেরিয়ে গেছে এখান থেকে বল? উদো মানে 1 বেরিয়ে গেছে, রইল কে? কারা কারা? 3 আর 2। তার মানে তোরা ফিউচারে যে প্রফিটটা করবি বিজনেস করে, কত প্রফিট করবি? 3 আর 2, 3:2। বুঝিস তো? তার মানে তোকে যদি কেউ বলে ওল্ড রেশিও কোনটা, এটা ওল্ড এটা নিউ, বুঝতে পারলি? ওল্ড রেশিও কোনটা নিউ, একটা জিনিস বুঝতে পারলি? কোশ্চেনে যদি বলে না দেয় নিউ রেশিও কত, তাহলে বলতেই পারছিস ওটা বাদ দিয়ে নিউ রেশিও হয়ে গেল। এইবার কি মনে হয় এই পোর্শনে তোরা যা প্রফিট করবি সেই প্রফিটের টাকাটা কি তোরা 3 জনই ভাগ করে নিবি? আবার এই পোর্শনে যা প্রফিট করবি, তোরা যা প্রফিট করবি সেই পোর্শনে তোরা 2 জন ভাগ করে নিবি, ঠিক তো? আচ্ছা, তোরা যখন 3 জন মিলে ব্যবসা শুরু করেছিলি, তো সেই সময় গুডউইলটা কি করে তৈরি হয় জানিস তো? গুডউইলটা তৈরি হয়, গুডউইল মানে বিজনেসের একজনের এফর্ট, মানে কি বলতো, একটা রেপুটেশন। এফর্ট বলা ভুল, রেপুটেশন। তোরা 3 জন মিলে যখন বিজনেস স্টার্ট করেছিলি, 3 জন মিলে বিজনেসে হেভি খেটেছিলি, বিশাল এফর্ট দিয়েছিলি, বিজনেসকে এফর্ট দিয়ে বিজনেসটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলি। এফর্ট দিলে কি হয়েছিল বিজনেসে? নতুন নতুন কাস্টমার আসে। বিজনেস, তুই যে তোদের যে একটা ফার্নিচারের বিজনেস আছে, তো ফার্নিচারের বিজনেস যদি বিজনেসটা ভালো করে যে এফর্ট দিস, তাহলেই তো দোকানে নতুন কাস্টমার আসবে। আর কাস্টমার আসলে কি হবে? তো সেল বাড়বে, সেল বাড়লে কি হবে? প্রফিট হবে, আর প্রফিট থেকে তোর গুডউইল তৈরি হবে। তো ধর তোদের যা বিজনেস ছিল, ধর আগে ফার্নিচারের বিজনেস ছিল, তো 3 জন মিলে করছিলি, বিশাল গুডউইল তৈরি হয়েছে, এখানে বিশাল গুডউইল তৈরি হয়েছে। এই গুডউইল কারা তৈরি করেছিল? তোরা 3 জন, তোরা 3 জন মিলে গুডউইল তৈরি করেছিল, ঠিক আছে তো? আচ্ছা, এই পোর্শনে কি মনে হয়, এই পোর্শনে যখন তোরা বিজনেস তৈরি করেছিলি, সেই দোকানে ধর একজন কাস্টমার, ধর আমি তোদের দোকানে কিনতে চলে গেছি, ফার্নিচার কিনতে চলে গেছে, আমি কি জানি ও কবে দোকান থেকে বেরিয়ে গেছে, উদো কবে দোকান বিজনেস থেকে ছেড়ে গেছে? আমি জানি? আমার পক্ষে জানা সম্ভব? আমি তো জানিই না। আমি কি এমন ভাবে না উদো ছেড়ে গেছে ওরম পক্ষে আমার পক্ষে জানা সম্ভব না। তার মানে কি, আমি যখন এই সময়, আমি যখন আগেও ফার্নিচার কিনতে গেছি, 2 বছর 3 বছর পরেও ফার্নিচার কিনতে যেতে পারি, তাহলে এই ফার্নিচারটা কারা তৈরি করেছিল? তোরা 3 জন তৈরি করেছিলি। তার মানে ও তো এখন প্রশ্ন করতেই পারে, এই ফার্নিচারটা মানে আমাকে তৈরি করার পেছনে আমি যে তোদের দোকানে কাস্টমার হিসেবে তোদের দোকানে গেছি, তার মানে ওরও তো ক্রেডিট ছিল এখানে, তাই তো? মেন হচ্ছে মানে আমি যে তোদের বিজনেসে আসছি, মানে মোট কথা দেখতে হবে এই সময় যে সমস্ত কাস্টমার তৈরি হয়েছে, সেই কাস্টমারগুলো তো এই সময়ও আসতে পারে। এরকম কত টাকার কাস্টমার আসতে পারে? যত টাকার কাস্টমার আসতে পারে সেই নিয়ে ও ঝামেলা করবে, যাতে ঝামেলা ফিউচারে না হয় তার জন্য ওকে ওর টাকাটা দিয়ে দাও আজকে। মানে ও এই আমাকে এই কাস্টমার তৈরি করার পেছনে, এই সময় কাস্টমার তৈরি করার পেছনে ওর ক্রেডিট কত ছিল, সেই ক্রেডিটটা ওকে দিয়ে দাও। এটাই হচ্ছে গুডউইল, আর কিছু নেই। গুডউইল আর কোনো কনসেপ্ট, এই কনসেপ্ট আর কিছু না। আমার কথাটা বুঝতে পারলি? গল্পটা নর্মাল জিনিস। তো এখানে কত টাকা ঝামেলা তৈরি হতে পারে কোশ্চেনে বলেছে, কোশ্চেনে বলেছে ঝামেলা তৈরি হতে পারে 36,000 টাকা ঝামেলা তৈরি হতে পারে। মানে এই সময় এমন কিছু কাস্টমার তৈরি হয়েছিল যে কাস্টমারগুলো এই সময় আসতে পারে, এরকম কত টাকার কাস্টমার আসতে পারে? 36,000 টাকার কাস্টমার আসতে পারে। এই 36,000 টাকা দিয়েই ঝামেলা। গল্পটা বুঝিয়ে গেছে, এই গুডউইলের কনসেপ্ট, আর কিছু না। গুডউইল কেউ পারে না করতে, এই হচ্ছে, এটা যে মেন কনসেপ্ট, এই হচ্ছে মেন কনসেপ্ট। 36,000 টাকা ঝামেলা তৈরি, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এবার দেখ, করার তো অনেক নিয়ম আছে, করার তো আমি আমার ভিডিওতে দেখবি, সেকেন্ড ভিডিও করা যায় গুডউইল ট্রিটমেন্ট ডিটেলসে করে দিয়েছি, ঠিক আছে? দেখবি। আর তুই তো তোরা দেখেছিস নিশ্চয়ই, অ্যাডমিশনের সেকেন্ড ভিডিও করেছিলাম গুডউইল অ্যাডমিশন, একদম ওই কনসেপ্ট, ওই কনসেপ্ট। দেখ আমি কি নতুন কিছু বললাম? দেখ ওটা ওই কথাটাই বললাম, ওই কথাই বললাম, আমি আলাদা কিছু বলিনি। আচ্ছা, এবার দেখ তোকে আমি বলছি, তোরা তো এখানে বুঝতে পারলি ওল্ড রেশিও কত, নিউ রেশিও কত, বুঝতে পারলি তো অঙ্কটা? দেখ, যা মুছে দিলাম না। আচ্ছা, এই অঙ্কটা যদি বলি, অমল, বিমল, কমল, এ বি কে, রিটায়ার্ড করেছে কমল, তাহলে রইল কে? এ আর বি, অমল আর বিমল। কি মনে হয়, কি তোরা নর্মাল বল, বিজনেস থেকে আগে ব্যবসা করছিল অমল, বিমল, কমল, 3 জন মিলে ব্যবসা করছিল, কমল বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে ব্যবসায় কারা আছে? অমল আর বিমল। তোদের কি মনে হয় অমল আর বিমলের কি লাভ হবে না লোকসান হবে? বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি না? দেখ শোন, আমি তোকে বলছি, শোন, দেখ নর্মাল জিনিস তোরা বোঝাচ্ছি, দেখ এগুলো তোরা নিজেরা বুঝতে হবে। অমল, বিমল, কমল, ঠিক আছে তো? এরা ধর 3 ভাই, একদম ইজি, 3 ভাই, বাড়িতে মা আছে, রুটি করে তৈরি করছে, রুটি তৈরি করছে। সাউন্ডটা মুট কর একটু। তাহলে কি বললাম, বাড়িতে মা আছে, তোরা 3 ভাই, 9খানা রুটি তৈরি, কটাখানা রুটি তৈরি করেছে? 9খানা রুটি। তাহলে 3খানা, সবাইকে 3খানা রুটি দিয়ে দিয়েছে। এবার বাড়িতে ঝামেলা করেছে কমল, কমল বাড়িতে বিশাল ঝামেলা করেছে, ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। মা তো আবার 9খানাই রুটি তৈরি করেছে, 9খানাই রুটি তৈরি করেছে, ও তো বেরিয়ে চলে গেছে, ও তো বেরিয়ে চলে গেছে। তাহলে 4.5খানা 2জন মিলে খাবে। এটা ওল্ড ছিল, এটা নিউ ছিল, বল না? অমল কি লাভ করলো না লোকসান করলো? তার মানে ব্যবসা থেকে যদি কেউ বেরিয়ে যায় না, বাকি পার্টনাররা লাভই করে। বুঝিস নি কি বললাম? ধর না এই ঘরে ধর তোরা 3 জন মিলে থাকিস, এই ঘরটায় 3 জন মিলে থাকিস।
এইবার ধর যে কোনো একজন যদি ঘর থেকে বেরিয়ে যায়, তার মানে তোরা আগে যতটা প্লেসে থাকতি এখন প্লেসটা বাড়বে না কমবে? বেড়ে যাবে। বুঝতে পারছিস? সবসময় মনে রাখবি রিটায়ারমেন্ট হলে সবসময় গেনই হয়, কোনোদিন স্যাক্রিফাইস হয় না। বুঝতে পারলি তো লাভ? তাহলে আশা করি বুঝতে, এই জন্য কনসেপ্টটা বোঝালাম। দেখ আর কত রকমভাবে কনসেপ্ট বোঝাবো। তাহলে রিটায়ারমেন্টের সময় সবসময় গেনিং রেশিও হয়। এই যে এটা করবো না রিটায়ারমেন্টে গুডউইল ট্রিটমেন্ট, তোকে গেনিং রেশিও অবশ্যই করতে হবে, গেনিং রেশিও করতে হবে। তার মানে তোকে কি করতে হবে? গেনিং রেশিও করতে হবে। দেখ গেনিং রেশিও কি করে বের করতে হবে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা বল, অমল, বিমল, কমল তিনজন পার্টনার ছিল, তিনজন পার্টনার ছিল, কে বেরিয়ে গেছে? তাহলে গেন করেছে কারা? অমল আর বিমল। গেনিং রেশিও কার কার হবে জানিস তো? গেনিং রেশিও হবে অমল আর বিমলের, অমল আর বিমলের গেনিং রেশিও হবে। বলি স্যার কত হবে রেশিও? শোন মন দিয়ে শোন, রেশিও কত ছিল? 3:2:1। বেরিয়ে গেছে কে? কমল বেরিয়ে গেছে। ওদের রেশিও হবে 3:2। বলে কি করে বের করলাম দেখ, আমি শিখিয়ে দিচ্ছি। তো রেশিও ছিল 3:2:1, বেরিয়ে গেছে কে? 1। তো বাদ দে না, 3:2। কোশ্চেনে যদি বলে না দেয় নতুন রেশিও কত, কি বললাম? কোশ্চেনে যদি নতুন রেশিও কত বলে না দেয়, তাহলে পুরোনো রেশিওটাই হয়ে যায় গেনিং রেশিও আর নিউ রেশিও। আবার বলছি শোন, কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, তার মানে ওল্ড রেশিও কি ছিল? 3:2:1, সেটাই হয়ে যাবে তোর নিউ রেশিও এবং গেনিং রেশিও। শুধু 1টা বেরিয়ে গেল। বুঝতে পারলি তো ব্যাপারটা? 3:2। তাহলে বোঝা গেল গেনিং রেশিও কত? গেনিং রেশিও ঢুকেছি এত অব্দি 3:2। মুছে দিচ্ছি। এবার দেখ কোশ্চেন করছি, লিখছি না বোর্ডে। আমি তোদের একটা কোশ্চেন করলাম, বল অমল, বিমল, কমলের মধ্যে কারা গেন করেছে? অমল আর বিমল গেন করেছে, ঠিক আছে। আর কার ক্ষতি হয়েছে? কার? কমলের ক্ষতি হয়েছে। দেখ একটা জিনিস মনে রাখ, একটা টোটকা। যারা 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 ফিউচারে, যারা যেই পার্টনার ফিউচারে লস করবে, যেই পার্টনার ফিউচারে মানে ভবিষ্যতে যে লস করবে, কে লস করলো ফিউচারে? কমল। যে ফিউচারে লস করবে সে আজকে নেবে। কি নেবে পরের কথা, সে আজকে নেবে টাকা নেবে। আরে টাকা নেবে, যে ফিউচারে লস করবে সে আজকে টাকা নেবে। আর যারা ফিউচারে গেন করবে তারা আজকে দেবে। বুঝতে পারলি তো? যারা ফিউচারে লাভ করবে তারা আজকে দেবে, আর যারা ফিউচারে লস করবে সে আজকে নেবে। ব্যাস বোঝা গেল। তাহলে গল্প বুঝেছিস? তাহলে এবার তোরা নিজেরাই বল, অমল, বিমল, কমলের মধ্যে কে স্যাক্রিফাইস করেছে? স্যাক্রিফাইস করেছে কমল। তাহলে কমল ফিউচারে স্যাক্রিফাইস করছে, তার মানে ও আজকে কি নেবে না দেবে? নেবে। ও নিলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? ক্যাপিটালকে বাড়াতে গেলে দেখ তোর নিজেই বল, স্যার এই ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? কমল ক্রেডিট হবে। দেখ কমল ক্রেডিট হবে। দেখ এখানে জার্নাল লিখছি, দেখ জার্নালটা লিখছি, কমল ক্রেডিট। কে ক্রেডিট? কমল ক্রেডিট, কমল অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, ফিউচারে কারা লাভ করছে? অমল আর বিমল। ওরা ফিউচারে লাভ করবে, তাহলে আজকে কি ওরা দেবে। ওরা দিলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? এই দেখ ক্যাপিটাল, এই দেখ ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল কমছে, কি হবে? ডেবিট। তাহলে ডেবিটে কারা হবে? অমল আর বিমল। বল জার্নাল মুখস্থ করতে হয়েছে? সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। তাহলে কত টাকা গুডউইল? কত ছিল গুডউইল? কত ছিল? 36,000 টাকা। গুডউইল কত ছিল? 36,000 টাকা। দেখ গুডউইল লেখায় লিখছি, গুডউইল ছিল 36,000 টাকা। তার মধ্যে ঝামেলা কাকে নিয়ে জানিস তো? যে রিটায়ার করেছে তার গুডউইলটাকে নিয়ে। রিটায়ার করেছে কমল, কমলের গুডউইল কত? দেখ 3:2:1। তার মানে কমলের কত? 1/6। 3:2:1 মানে ওর কত? 1/6। কত? 6,000 টাকা। এই যে 6,000 টাকা গুডউইল কোন রেশিও ভাগ করে বললাম? গেনিং রেশিও 3:2। 6,000কে 3:2 ভাগ কর, ক্যালকুলেটর নে। না 6,000 টাকা, 6,000কে ভাগ 5 × 3 কত হচ্ছে? 3,600, 2,400। কত হলো বল? 3,600 আর 2,400 বল। বুঝেছিস? এটা ওয়ার্কিং সেট টুকে নে। আর এটা যখন লিখছি, এটা লিখে দিচ্ছি, লেখ রিটায়ার করেছে কমল, লিখবি ওয়ার্কিং সেট, লিখবি কমলস গুডউইল। লেখ কমলস গুডউইল 36,000 টাকা ইন্টু 1/6, 6,000 টাকা হয়ে গেল। এত টুকে নে। দেখ এই অঙ্কটা যত ডিটেলসে বোঝাচ্ছি, পরের অঙ্কগুলো এত ডিটেলসে বোঝাবো না। শোন, আওয়াজ করিস না। এবার এইটা তো আমি তোকে জার্নাল দিয়ে বোঝানো, তোর পরীক্ষায় কোনদিন জার্নাল করতে হবে, তোকে তো বোঝাতে হবে, এখানে দেখাতে হবে। তুই নিজেই বল, আমি বলবো না। বল, আমি যদি বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট মানে কি, তোকে যদি কেউ বলে ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট তার মানে কি, তুই বলি স্যার বুঝতে পারছি না। এই দিক টাকা, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট মানে কি লেখা আছে? কমবে। ডেবিট মানে কমবে, আর ক্রেডিট মানে বাড়বে, তাই তো? বুঝে গেছিস? এই দেখ পার্টনার মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আছে মানে কি? ডেবিট মানে কি করবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট মানে কমবে। তার মানে তুই অমলের ঘরে কমা কত টাকা? 3,600 টাকা।
সিস্টেম দেখ, কোনো মুখস্থ না, সিস্টেম শোনাচ্ছি, সিস্টেম দেখাচ্ছি। বিমল ডেবিট আছে মানে কমবে, কোন দিক ডেবিটে, বল। টোটো বুঝতে পারলি, গল্প বুঝিস, গল্প সিস্টেম বুঝেছিস? কঠিন, খুব কঠিন সিস্টেম, কোনো মুখস্থই নেই। সবাই দেখি মুখস্থ করে এগুলো, এগুলো পুরো মুখস্থ করে বসায়। ভুলবি না, মানে যদি এটা একবার বুঝে যাস আর জীবনে কোনোদিন মাথা থেকে বেরোবে না, জীবনে মাথা থেকে বেরোবে। আচ্ছা, আর কি কমল কি আছে স্যার? কমল কেইট আছে মানে কমল বাড়ছে। কেইট দিকে কমলের ঘরে কত লিখবো? 6,000 টাকা। দেখ বলছি, এবার তো প্রশ্ন কি বলে লিখবো দেখ। তোরা ছোটবেলায় কন্টেন্টই করেছিস, এটা হচ্ছে কন্টেন্টই তোরা মনে কর, ধর ক্যাশ বুক যখন করতি কন্টেন্টই থাকতো না, ক্যাশ থাকলে ব্যাংক লিখতি, ব্যাংক থাকলে ক্যাশ লিখতি না, যেটা সেটাই লিখতি না। ধর এখানে কি আছে, এখানে অমল, বলছি শোন, অমল আর বিমল, তার মানে এখানে অমল আর বিমলের ঘরে কি লিখবি জানিস? এখানে কমল লিখবি। আর এখানে কার ঘরে টাকা লিখবি? কমলের ঘরে টাকা লিখেছিস, কি বলে লিখবি? অমল আর বিমল লিখবি, বাই অমল আর বিমল। দেখ পোস্টিং হয়ে গেল। তোরা শুধু বলবি কোথায় বুঝতে পারছিস না, ব্যাস। আমার তো মনে হয় না বুঝতে পারিসনি বলে কিছু আছে, কিছু বল টোটো বল। কে একটা অঙ্ক রিটায়ারমেন্ট, এই একটা অঙ্ক যদি একবার মাথায় ঢুকে যায়, যে কোনো বইয়ে যতগুলো 20-25 অঙ্ক করে ফেলতে হবে, সব করা অঙ্ক করতে পারবি। এটা অঙ্কটাই হচ্ছে বেসিক। আমি একটা টাইম নিয়ে করাচ্ছি, একদম করে একটা অঙ্ক মাথার মধ্যে একবার ঢুকে যায়, আর কোনো অঙ্ক আটকাবেই না। যদি মাথার মধ্যে একবার ভালো করে ঢোকাতে পারিস, কিছু নেই অঙ্ক। তার মানে এই ওয়ার্কিংটা বুঝে দিলাম। গুডউইল ট্রিটমেন্ট অনেকে পারে না করতে রিটায়ারমেন্টে। গুডউইল ট্রিটমেন্টই মানুষ পারে না, গুডউইল ট্রিটমেন্টই ভুল করে, এটা মুছে দিলাম। গুডউইলটা বুঝতে পারছিস তো? যখনই ভুলে যাবি, যখন ভাববি না আমরা 3 বন্ধু মিলে ব্যবসা করতাম, এই নিয়ে ঝামেলা হতো, এই নিয়ে ঝামেলা হতো না, এই নিয়ে ঝামেলা হয়, এটাই হয়। তো হয়ে গেল পোস্টিং, এইসব শেষ। তাহলে কি মিলিয়ে দেবেন স্যার? না না না, মেলাতে পারবি না। আমার মেলাতে হবে তো, অ্যাকচুয়ালি জানিস তো। ধর আমি যদি বলি এখানে ব্যবসার পার্টনারকে বেরিয়ে যাচ্ছে ব্যবসা থেকে, কমল। এই কমল বেরিয়ে গেলে ও কি এমনি টাকা, ওকে বললো যাও তুমি ব্যবসা থেকে বেরিয়ে, ওকে বেরিয়ে যাবে? ওকে ও টাকা পয়সা নেবে না? আরে ওকে নেবে তো টাকা পয়সা। দেখ কমল কত পায় ব্যবসার কাছে, দেখি এদিক বোর্ডের দিকে দেখা। দেখ কমল এই টাকাটা পায় 25 পায় ক্যাপিটাল, রিজার্ভ পায় এত, প্রফিট পায় এত, ঠিক আছে, রিভ্যালুয়েশন প্রফিট পায় এত, আর গুডউইল পায় এত। সব টাকা নেবে, কিচ্ছু ছাড়বে না, একটা টাকাও ছাড়বে না, সব টাকা নেবে। মাথায় রাখবি, যতক্ষণ না টাকা দেবে ও কিন্তু দোকানের বাইরেই বসে থাকবে। দোকানের বাইরে কেন? আর আমি খেটে নিয়েছি, দরকার হলে এই টাকার জন্য মেরে দেবে, বাকি পার্টনারদের খুনও করে দিতে পারে, টাকা ছাড়াও ছাড়বে না, টাকা নেবেই। ওর টাকা যেমন ও টাকা নেবেই। আরে বাবা আমি খেটে করেছি, আমি টাকা নেবো না? তো এগুলো স্যার এই 10-5 টাকার জন্য, আরে ব্যবসা কি পার্টনার 10-5 টাকা, কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, লাখ টাকা ট্রানজ্যাকশন, ও টাকা না নিয়ে চলে যাবে। আর তুই একটা ব্যবসা করেছিস, দেখা গেলো তুই বিজনেস থেকে তুই 15 লাখ টাকা পাস, তুই 15 লাখ টাকা না নিয়ে চলে যাবি। এদের কিছুদিন আগে শুনছিলাম একটা পার্টনারশিপ, ওরা কি প্রমোটিং বিজনেস করছে, ওদের 1 কোটি টাকা ক্ষতি হয়েছে, 1 কোটি টাকা একটা পার্টনারের লস হয়ে গেছে। তখন ভাব কত, ওকে 1 কোটি টাকা ছেড়ে দেবে? তুই বললি 20-25 টাকার জন্য বা 20,000-25,000 টাকা ছেড়ে দিল, 1 কোটি টাকা ছেড়ে দেবে? আরে 1 কোটি টাকাই না ছাড়ে 20-25,000, কি বলছিস এইসব? আমার কথাটা বুঝতে পারছিস? কেউ ছাড়ে না টাকা, কেউ ছাড়ে না, নিজের ফ্যামিলি রিলেটিভকে ছাড়ে না। ও তো বাদ দে, বন্ধু দূরে। তো বুঝতে পারলি তো? তো কমল কত টাকা পাবে ব্যবসার কাছে? দেখ যোগ কর, 25,000 আর 2,500 কত হচ্ছে? ক্যালকুলেটর নিই দাঁড়া। 25,000 যোগ 2,500 যোগ 2,000 যোগ 650 যোগ 6,000 কত হচ্ছে? 36,150 টাকা ভাই। তোদের মনে ভাবনে হলো ও মাত্র 30,000-36,000 টাকা, ও ছেড়ে দিলাম, ঝামেলা নেই। কিন্তু এখানে যদি 36 কোটি টাকা হতো, এই আবার কি 36,000 টাকা, কেউ 1 টাকাও ছাড়ে না, 1 টাকাও ছাড়ে না। শোন, 1 টাকাও কেউ ছাড়ে না, আমি বাস্তব কথা বলছি। 36,150 টাকা পায়, 36,150। তাহলে কত টাকা পাচ্ছে কমল কত পাবে পার্টনারশিপ বিজনেসের কাছে? কমল পাবে 36,150 টাকা। এবার ওকে টাকাটা শোধ করার অনেকগুলো রুল আছে। কীভাবে টাকা শোধ করতে পারে? না, আমি রেশিওর কথা আমি বলছি, বলছি কীভাবে টাকা শোধ করতে পারে। কোম্পানির কাছে টাকা তেমনি, বিজনেসের কাছে টাকা থাকলে বিজনেস টাকা দিয়ে দেবে। ধর বিজনেসের টাকা আছে, ঠিক আছে, টাকা দিয়ে দিলাম। দেখতো কত টাকা আছে বিজনেসের কাছে, ক্যাশে কত আছে? 3,000। আরে 3,000 টাকার মধ্যে দিতে পারবে 36,000 টাকা? কোনোদিন দিতে পারবে না। তাহলে ঠিক আছে, এটা একটা অপশান আছে, ক্যাশের টাকা দিয়ে দিতে পারে, তো শোধ করে দিতে পারে। 1 হতে পারে। 2 নম্বর আর কি হতে পারে? টাকা নেই ব্যবসার কাছে, আরে লোন করে দিল। কি বলে জানিস? বিজনেসের পার্টনারকে কমল
কমল পার্টনার দেখো, অমল আর বিমল বলে দেখো আমাদের কাছে টাকা নেই ব্যবসায়, তুমি বুঝতেই পারছো, টাকাও শোধ করতে পারবো না, তুমি হয়ে গেলে আমাদের ব্যবসার লোন, মানে তোমার থেকে আমরা লোন নিয়েছি, লোন হয়ে এটা হতে পারে বিভিন্ন সিস্টেম। তুই যখন অঙ্ক করবি অনেক কিছু হতে পারে। ধর সাপোজ ধর বললো না, যদি কিছু না বলতে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে, যদি এই অ্যাডজাস্টমেন্ট না বলতো তখন আমরা বলতাম যে না এত টাকা লোন হয়ে গেছে কমলের, ঠিক আছে? তো যদি এই কোশ্চেনে যদি বলে না দিত, এখানে তো বলে দিয়েছে কীভাবে টাকাটা শোধ করবে, ওর টাকাটা ওটা বলে দিই, যদি কোশ্চেন না বলেই তো তখন আমরা কি করতাম, আমার তো ক্যাশে টাকা নেই, আমি তো টাকা শোধ করতে পারবো না, তখন পুরোটা লোন করে দিতাম। লোন মানে বুঝতে পারছিস তো? আরে নর্মাল জিনিস, কমলের টাকা দিতে পারিনি, এত টাকা দিতে পারিনি, তার মানে কমল এখন এত টাকা পাবে বিজনেসের কাছে, তাহলে বিজনেসের লোন, তখন কি লিখতি, এখানে লিখতি টু কমল লোন বলে এত টাকা, সেটা আবার লোন লাইবিলিটি চলে যেত, যেটা তোরা 12-এ করেছিস, হয়ে গেল। এটা একটা, দুটো কনসেপ্ট বললাম, কি বললাম, টাকা থাকলে টাকা শোধ করো, টাকা না থাকলে লোন, এটা হতে পারে। আর একটা কি হতে পারে, ওরা দুজন পার্টনার মিলে ডিসিশন নিয়েছে, মানে ধর কমল বলছে না ভাই আমার টাকা লাগবে, আমি টাকা লাগবে বলেই তো ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, আমার টাকা দরকার। কমল ঝামেলা আরম্ভ করে দিচ্ছে, বলছে আমি অথচ যাই না, ঝামেলা আরম্ভ করে দিচ্ছে, ও মারাত্মক ঝামেলা আরম্ভ, টাকা লাগবে, টাকা না নিয়ে যাবো না। তখন অমল আর বিমল মিলে কি ডিসিশন নিলে জানিস তো, ওরা বললো চলো, ও তো ব্যবসা থেকে বেরিয়ে গেল, এখন যা প্রফিট সব আমরাই পাবো, চলো আমাদের বাড়ির থেকে কিছু টাকা পয়সা তুলে নিয়ে চলে আসি, বাড়ির দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসি, সেই টাকা পয়সা নিয়ে এসে ওর টাকাটা দিয়ে দিই, ঠিক আছে? তো বাড়ির দিয়ে টাকা পয়সা নিয়ে এসে ওকে টাকাটা দিয়ে দিই, যে যত দেখতে হবে অমল কত নিয়ে এসছে, বিমল কত নিয়ে এসছে, কোশ্চেনে কিছু বলেনি, ইনফরমেশন দেয়নি কত টাকা নিয়ে এসছে। কোশ্চেনে কি বলেছে জানিস, কোশ্চেনে দেখ আমি তোকে বোঝাচ্ছি, তারপরে লেখাবো কি লিখতে হবে। ওকে দিতে হবে কত টাকা, 36,150, এত টাকা দিতে হবে। তো বলি 36,150 টাকা দিতে হবে, চলো ওর দুজন মিলে এত টাকা নিয়ে আসুক। ভালো করে শুনবি, দেখ 36,150 টাকা ওকে দিতে হবে, আর আছে কত, ক্যাশে আছে কত, 3,500। অমল আর বিমল বললো না তুমি কেন বলো 36,000 টাকা আনতে হবে, আমার তো 3,000 টাকা আছেই, বাকি টাকা নিয়ে আসো। ও তারপর নিয়ে আসলে তার ব্যবসা বন্ধ করে দেবে, একদম পুরো কনসেপ্ট বোঝ। একজন বিজনেস ধর উদো ধর ব্যবসার কাছে 1 লাখ টাকা পায়, মানে কোম্পানির কাছে 1 লাখ টাকা পায়, 1 লাখ টাকা ওকে দিতে হবে। বলি না আমার তো ঘরে তো মানে বিজনেস 10,000 টাকা আছেই, তা 90,000 টাকা আনলেই হয়ে যাবে। ওকে তুই দিয়ে দিলি 1 লাখ টাকা, তাহলে ঘরে 10,000 টাকাও নেই, 10,000 টাকাও নেই। ভালো করে বোঝ, ও 1 লাখ টাকা পায়, উদো 1 লাখ টাকা পায়, ঠিক আছে? তো তার মধ্যে 10,000 টাকা তোর ঘরে ছিল, ক্যাশে ছিল 10,000 টাকা, তার মানে তাহলে তুই বাড়ি থেকে নিয়ে আসলি কত, তোরা দুজন পার্টনার মিলে 90,000 টাকা নিয়ে আসলি, 90,000 টাকা নিয়ে আসলে ওকে 1 লাখ টাকা দিয়ে দিলি, তোরা 90 নিয়ে আসলে 10 ছিল, ওকে 1 লাখ টাকা দিয়ে দিলি। আর কি ঘরে আর টাকা আছে, ঘরে কি টাকা আছে? তুই পরের দিন দোকান খুলবি কি করে, দোকান চালাবি কি করে টাকা না থাকলে? কনসেপ্ট বুঝেছিস? এটা মাথায় রাখতে হবে তোমাকে, তার জন্য তোমাকে ব্যবসা চালানোর জন্য মিনিমাম কিছু টাকা রাখতে হবে, ঠিক আছে? এখানে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল মানে ব্যবসা চালানোর জন্য মিনিমাম কত টাকা রাখবে। দেখ কত বলেছে, দেখ ওখানে কোশ্চেনে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 10,000, বলছে বিজনেসটাকে চালানোর জন্য তোমাকে আরো 10,000 টাকা রাখতে হবে হাতে। হ্যাঁ, মানে 10,000 টাকা আরো রাখতে হবে বিজনেসটা ঠিকঠাক করে চালানোর জন্য। তাহলে কত টাকা লাগবে, তোর কত টাকা নিয়ে আসতে হবে তোর বাড়ি থেকে? 46,150 টাকা। এইবার তোরা বলতে পারিস তোদের ছিল 3,500 টাকা, তুই বাদ দে 3,500 টাকা কত হচ্ছে, দেখ বাদ দে, ক্যালকুলেটর কর। 46,150 থেকে 3,500 টাকা যদি বাদ দিস কত হচ্ছে, 42,650। কত হচ্ছে? এই টাকাটা তোরা দুজনে নিয়ে আসবে। কারা কারা নিয়ে আসবে? অমল আর বিমল এত টাকা নিয়ে আসবে। কোন রেশিওতে? নিউ রেশিও। দেখ বলছে নিউ রেশিওতে 3:2। তাহলে এই টাকাটাই তোরা 3/5 আনবে একজন, আর 2/5 আনবে একজন, ব্যাস হয়ে গেল। এই তো নিয়ম। গল্পটা বুঝছি? আমি কিন্তু অঙ্ক বলিনি কি করতে বলেছে, আমি বললাম তোমরা গল্প, এই গল্পতেই তোরা এগোবে অঙ্ক, এই গল্পতে, আর ওই কিছু নেই। তো সুতরাং এটা লিখতে হবে। এবার আমি লিখে দিচ্ছি, মুছে দিয়ে এবার লিখছি কি লিখতে হবে। ওয়ার্কিং স্লেক লেখ, কত নম্বর ওয়ার্কিং স্লেক মনে পড়ছে না, লেখ অ্যামাউন্ট পেড টু। প্রথমে লিখবো অ্যামাউন্ট পেড টু, কাকে পে করবো টাকাটা? কমলকে। লিখবো অ্যামাউন্ট পেড টু কমলকে কত টাকা পে করতে হবে? এই মতো লিখলাম 36,150 টাকা কমলকে পে করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল 10,000 টাকা, ঠিক আছে? আর মাইনাস করব ওপেনিং ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংকে কত টাকা ছিল সেটা লিখছি। ওপেনিং ব্যাংক ব্যালেন্স কত টাকা ছিল? 3,500 টাকা। আচ্ছা কত টাকা হলো বাদ দিয়ে? 46,150 না 42,650? না 42,650, ওটাও বাদ দিয়ে একবারে। তার মানে এত টাকা নিয়ে আসবে। কারা কারা নিয়ে আসবে এই টাকাটা? এই লিখছি অ্যামাউন্ট। ও তো বুঝতে পারছিস তো?
অ্যামাউন্ট বট ইন বাই, এই টাকাটা কারা কারা নিয়ে আসবে বলবি স্যার এই টাকাটা নিয়ে আসবে অ্যামাউন্ট বট ইন বাই অমল আর বিমল, এ আর বি লিখলাম। এবার তোদের যদি জিজ্ঞাসা করি বলতো অমল কত টাকা নিয়ে আসবে, বল 42,650 টাকার মধ্যে অমল নিয়ে আসবে 3 ভাগ 3/5 আর বিমল নিয়ে আসবে কত 2/5। ঠিক আছে, তাহলে করতে হবে 42,650-কে 3/5 করলে কত হচ্ছে 25,590, আর ও কত নিয়ে আসবে 2/5 17,060। তাহলে বুঝতে পারলি কে কত টাকা নিয়ে আসলো, টুকে নে এত অব্দি। দেখ তোদের যদি বলি তাহলে বল অমল কত টাকা নিয়ে আসছে, বল অমল কত নিয়ে আসছে 25,590। আরে অমল টাকা নিয়ে এসছে, বিজনেসে ক্যাশ টাকা এসছে কি আসেনি, তাহলে ক্যাশ এসছে মানে ক্যাশ বেড়েছে না ক্যাশ কমেছে, ক্যাশ বেড়েছে। ক্যাশ মানে ব্যাংক, ব্যাংক বেড়েছে। ব্যাংককে বাড়াতে গেলে কোন দিক লিখবো, দেখ 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 ডেবিটে, দেখ প্লাস দিয়েছি। তাহলে কি বলে কে টাকা নিয়ে আসছে, বল কে টাকা নিয়ে আসছে, বলবি স্যার অমল নিয়ে আসছে, টু অমল। কত টাকা নিয়ে আসছে অমল 25,590, জায়গা ছোট হয়ে গেছে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর কমল কত নিয়ে আসছে, কমল সরি বিমল নিয়ে আসছে 17,060, এখানে লিখ টু বিমল 17,060। ঠিক আছে, ডবল পোস্টিং তো করতেই হয় তোদের, তোরা নিজেরাও জানিস। তা অমল নিয়ে আসছে মানে অমলের ক্যাপিটাল বেড়ে, টোটাল অমল নিয়ে আসছে তো অমলের ক্যাপিটাল বেড়েছে না কমেছে, বেড়েছে, নর্মাল জিনিস। তাহলে বাড়াতে গেলে কোন দিকে লিখবো, কেইটে লিখবো। এখানে কি বলে লিখবি জানিস তো, টাকা নিয়ে আসছে মানে লিখবি বাই ব্যাংক, তাই না। আর টাকা নিয়ে আসলে তো ব্যাংকই হয়, তাই না, ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়ে আসবে, বাই ব্যাংক লিখ, বাই ব্যাংক লিখ, বাই ব্যাংক। টাকাটা লিখে দে, ওদের ঘরে ঘরে টাকা লিখে দে। অমলের ঘরে লিখবি 25,590 আর ওর ঘরে লিখবি 17,060। হয়ে গেল, হয়ে গেল। শোন মন্দি শোন, মন্দি শোন, মন্দি শোন, মন্দি শোন। এই যে ওরা তো এত টাকা নিয়ে আসলো, কাকে দেবো এই টাকাটা, কমলকে দেবো। কমলকে কত দেবো, কত দেবো কমলকে 36,150 টাকা দেবো। আচ্ছা কমলকে টাকা দিলাম, বিজনেসে টাকা বাড়বে না কমবে, বিজনেসে কমে যাবে টাকা। বিমলকে যখন টাকা দিয়ে দিলাম, সরি কমলকে যখন টাকা দিয়ে দিলাম, তাহলে বিজনেসে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাহলে কি লিখবো, কেইট দিকে লিখবো, কাকে দিচ্ছি টাকাটা, তাহলে বাই কমল কত টাকা দিচ্ছি 36,150। ঠিক আছে, তাহলে দিয়ে দিচ্ছি মানে কমলকে দিচ্ছি মানে কমলকে টাকা দিয়ে দিলাম এত টাকা, তাহলে কমলের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে, কমলের ব্যালেন্স কমবে। আমরা টাকা কাকে দিয়েছি, টাকা কমলকে দিয়েছি, কমলের কমবে। আর টাকা কমলকে দিচ্ছি মানে ব্যাংকের ব্যালেন্স কমবে। আরে নর্মাল ঘটনা ভাব, আমার ঘরে ধর ঘরে টাকা আছে, ঘর থেকে টাকাটা বের করে যখন ওকে দিচ্ছি ঘরের টাকা কমে যাবে, অন্যদিকে কমলের ব্যালেন্সটা কমবে। ঠিক আছে, তো এখানে লিখবো কি টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা দিচ্ছি 36,150, কমলের ঘরে লিখে দিলাম। দেখ আমি আবার বলছি মন দিয়ে শোন, বুঝতে পারছিস কি পারছিস না আমি জানি না। কমল বিজনেসে 3জন পার্টনার ছিল, ব্যবসা থেকে বেরিয়ে গেছে কি কমল, কমলকে কত টাকা দিতে হবে 36,150। আচ্ছা কমলকে টাকা দেবো কোথা থেকে, ঘরে যে বাক্স আছে বাক্সের মধ্যে টাকাটা আছে, টাকাটা ওখান থেকে বের করেই তো দেবো। তাহলে বাক্স থেকে টাকা বের করলে বাক্সের ব্যালেন্স বাড়বে না কমবে, নর্মাল জিনিস। মানি ব্যাগের টাকা আছে, মানি ব্যাগ থেকে টাকা বাড়লে মানি ব্যাগের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। এটা তো মানি ব্যাগ, ব্যাংক তো মানি ব্যাগ, ঘরের বাক্স একটা, বাক্স থেকে ব্যালেন্স কমে গেল, বোঝা গেল তো এটা। আর একটা, যাকে টাকা দিলাম সে কি আর টাকা যাবে, তাহলে তার ব্যালেন্স বাড়াবো না কমাবো, কমাবো। ঠিক আছে, বুঝতে পারলি, তাই জন্য কমাবো। হয়ে গেল অঙ্ক শেষ। এবার একটা একটা করে ব্যালেন্স কর, পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্সটা কর। অমলের ঘরের ব্যালেন্স কর, অমলের ঘরটা ব্যালেন্স কর, অমলের ঘরটা যোগ কর, কেইট দিক যোগ কর, অঙ্ক শেষ হয়ে গেছে। 45,000 যোগ 7,500 যোগ 6,000 যোগ 1,950 যোগ 25,590 কত হচ্ছে 86,040। ঠিক আছে তো, তারপর বিমলের ঘরটা যোগ কর, 35,000 যোগ 5,000 যোগ 4,000 যোগ 1,300 যোগ 17,060 কত হচ্ছে 62,360। ব্যালেন্স কর, ব্যালেন্স কর। এই 86,040 থেকে 3,600 বাদ দে, 86,040 থেকে 3,600 বাদ দে, কত হচ্ছে 82,440।
82,440, ঠিক আছে তো। আর 62,360 থেকে 2,400 বাদ দে, 59,960। 2,400 বাদ দিয়ে হলো এটা। হ্যাঁ 59,960, এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। কি লিখলাম? টু ব্যালেন্স সিডি। হয়ে গেল এত অবধি? এত অবধি হয়ে গেল টু ব্যালেন্স সিডি। এবার দেখ, তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, অমল, বিমল, কমল। ব্যবসা থেকে কে বেরিয়ে গেছে? কমল বেরিয়ে গেছে। তাহলে এখন ব্যবসা করছে কারা? ব্যালেন্স শিটে কিন্তু অমল বিমল হবে, কমল ভুল করে লিখবি না। কমল জন্য ভুল করে না আসে, কারণ ব্যবসা থেকে বেরিয়ে গেছে। ব্যবসা থেকে যে বেরিয়ে গেছে তাকে তুই রাখবি ব্যবসায়? তাহলে এখানে লিখবি ক্যাপিটাল। কার কার নাম লিখবি? অমলের, অমল, অমল কত টাকা? অমল ছিল 82,440, এখানে লিখ 82,440। আর বিমল, বিমল কত লিখবো? 59,960। 59,960 দুটো যোগ করতে হবে। হ্যাঁ বলে দেবো, বলছি লোনের কথাটা বলে দিচ্ছি। 82,440 যোগ 59,960 কত হচ্ছে? 1,42,400। এখানে লেখ 1,42,400। সব কথা বলছি, একটু শোন, একটু করে নিই, আমি তো বলে দিচ্ছি। হ্যাঁ এবার দেখ সব হয়েছে টোটো, পার্টনার্স ক্যাপিটাল মিলে গেছে, বাকি হলো ব্যাংক অ্যাকাউন্ট মেলায়নি। দেখ ব্যাংক অ্যাকাউন্ট মেলায়নি, ব্যাংকটা মেলাতে হবে তো, ব্যাংকটা মেলা। কত হচ্ছে দেখ? 3,500 যোগ 25,590 যোগ 17,060 কত হচ্ছে? 46,150। 46,150 এখানে লেখ। এই 46,150 থেকে 36,150 বাদ দিস, তাহলে কত? 10,000 টাকা। এটা হচ্ছে বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। হ্যাঁ ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংক বলে লিখবি, ব্যাংক বলে লিখবি কত? 10,000 টাকা। এই উপরে বলে না ফাঁকা রাখতে, এখানে লিখবি ব্যাংক। যোগ করি দেখি মিলেছে কিনা, তারপর তোদের কথা শুনবো আবার। লাইবিলিটি সাইড যোগ করি, 1,42,400 আর 20,500 মানে 1,62,900। অ্যান্সার মিলেছে? হ্যাঁ মিলে গেছে, লাইবিলিটি সাইড মিলে গেছে। অ্যাসেট সাইড দেখি এবার, অ্যাসেট সাইডটা দেখছি এবার। কি বলেছে? 10,000 যোগ 28,500 যোগ 25,000 যোগ 36,000 যোগ 60,000 যোগ 3,400 মিলে গেছে 1,62,900। টুকে নে, তারপর আমি কোশ্চেন করছি, তোদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করছি আমি।